আচ্ছা, এর আগের দিন আমরা কি যেন করলাম, আমরা তাসের ব্যাপারগুলো জানলাম এবং আমরা এই রুলটা জানলাম যে কোনো একটা ইভেন্ট, এ একটা ইভেন্ট আর বি একটা ইভেন্ট, এবার সেটাকে যদি বলা হয় যে এ অথবা বি এইটা ঘটার, মানে হয় এ ঘটবে নয় বি ঘটবে, এরকম একটা সিচুয়েশন, বা দুটোই ঘটবে, তো এরকম একটা সিচুয়েশন, সেইটা ঘটার যে প্রবাবিলিটি সেইটা সিম্বলিক্যালি এইভাবে লেখা হয় এবং এটা বলতে বোঝায় এই রকম একটা ব্যাপার, মানে যেখানে এই সার্কেলটা হচ্ছে ইভেন্ট এ, মানে ঠিক এভাবে নাই, এরকম নয়, যেখানে এই সার্কেলটা রিপ্রেজেন্ট করছে ইভেন্ট এ আর ইভেন্ট বি গুলো সব এই সার্কেলের মধ্যে আছে। হ্যাঁ, তো সেটাকেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ইন টার্মস অফ পি এ এন্ড পিবি, সেটা হলো পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি একই সঙ্গে ঘটতে পারে, সেটা যেহেতু দুবার ধরা হচ্ছে এখানে তাই একবার বাদ দিলাম, তাহলে আমরা এই পুরো জিনিসটা পেলাম। ওকে, সেভাবে করে ওই অঙ্কটা দেখালাম। আচ্ছা, এইবার আমরা একটা অন্যরকম প্রবলেম করব যেখানে একটা অন্যরকম প্রবাবিলিটির দরকার পড়বে। যেমন সাপোজ উই হ্যাভ এ বক্স অফ 10 identical red এবং 20 identical blue pens, 10টা লাল পেন 20টা নীল পেন, একই রকম দেখতে, আইডেন্টিক্যাল। এবার দে আর অ্যারেঞ্জড ইন র্যান্ডাম, কোনো অর্ডারিং নেই আর কি, দে আর অ্যারেঞ্জড ইন র্যান্ডাম অর্ডার। এবার এই বক্স থেকে উই আর রিমুভিং পেন্স আব্দুল। এই বক্স থেকে উই আর রিমুভিং পেন্স সাকসেসিভলি। প্রবাবিলিটির অঙ্কে ল্যাঙ্গুয়েজটা বোঝাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সাকসেসিভলি মানে হচ্ছে একটা একটা করে তুলে নিচ্ছি, ঠিক আছে, মানে এরকম একটা বক্স, এরকম ভাবে পেনগুলো আছে যেমন তেমন অর্ডারে। সাকসেসিভলি মানে প্রথমে একটা, মানে প্রথমে যে কোনো একটা তুললাম, তারপর আরেকটা তুললাম, তারপরে এইটাকে তুললাম, মানে পরপর তুলছি। সাকসেসিভ মানে হচ্ছে পরপর একটা একটা করে তুলছি। এইটার এই সাকসেসিভলি অর্থাৎ উইদাউট পুটিং দেম ব্যাক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কথাটাও। মানে যখন এই এই যে এই ধরনের যে প্রবলেমগুলো হবে সেখানে যে একটা অবজেক্ট সেটাকে দুভাবে ড্র করা যায়, ঠিক আছে, উই ক্যান ড্র দেম ইন টু ওয়েজ। একটা হতে পারে একটা করে তুলছি, তুলে নিলাম, তারপর সেটাকে আবার রেখে দিলাম, পুট ব্যাক, এবং তারপরে আবার একটা পেন তুললাম। এইটা একটা হতে পারে প্রসেস একটা অবজেক্ট ড্র করার। আর একটা প্রসেস হতে পারে কি, একটা তুললাম, তারপর আরেকটা তুললাম, তারপরে আরো একটা তুললাম, এরকম করে করে তুলতে থাকলাম। সেটার মানে হচ্ছে আমরা আর যেটা তুলছি সেটাকে আর ফেরত দিচ্ছি না। এই দুটোই ওয়ে হতে পারে। এটাকে এইটা যদি হয় যে একটা একটা করে পরপর তুলছি তো তুলেই যাচ্ছে, সেটাকে বলা হয় সাকসেসিভলি উই আর ড্রয়িং দ্য পেন্স। ড্র করা রিমুভ করা একই ব্যাপার, তো উই আর ড্রয়িং দ্য পেন্স ইন
মানে ড্রয়িং দ্য পেন সাকসেসিভলি মানে হচ্ছে আমরা পুট ব্যাক করছি না। যদি আমরা একটা তুলি সেটাকে আবার রেখে দিলাম, তারপর আবার 2 নম্বর পেনটা তুললাম, আবার সেটাকে রাখলাম, এরকম যদি করি তাহলে তার মানে হচ্ছে উই আর, সেটা ল্যাঙ্গুয়েজেই লেখা থাকবে। আর যদি না পুট ব্যাক করি তাহলে ওটা লেখা থাকবে সাকসেসিভলি। আচ্ছা, এইবার ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের খেলাটা, আমরা এই কাজটা করছি। তাহলে ইন আওয়ার ফার্স্ট ড্র, আচ্ছা তাহলে এখানে রেড কটা আছে একটু দেখি, রেড 10টা, ব্লু 20টা। সো red 10 and blue 20. তাহলে in our first draw let us define an event A. ইভেন্টের সম্পর্কে তোদের এখন ভালো আইডিয়া হয়ে গেছে। ইভেন্ট A ডিফাইন করলাম, সেটা হচ্ছে যে red pen is drawn or selected, লাল পেন তোলা হয়েছে in first draw, প্রথমবারে লাল পেন তুলেছি, এটা একটা ইভেন্ট, তাহলে তার প্রবাবিলিটি কি হবে? অবভিয়াসলি 10টা লাল পেন আছে, সো দ্য প্রবাবিলিটি উইল বি 10/30, 1/3। এইবার আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করছি, ইভেন্ট বি। ইভেন্ট ব্লু visit, কি এত লেট করলে কি করে হবে? আচ্ছা, তাহলে আমাদের বক্সের মধ্যে 10টা রেড পেন আছে, 20টা ব্লু পেন আছে। ইভেন্ট এ কি? ফার্স্ট ড্রতে লাল পেন তোলা, অবভিয়াসলি সেটা হবে 10/30 অর্থাৎ 1/3। নাও উই আর ডিফাইনিং অ্যানাদার ইভেন্ট, সেটা কি? ব্লু পেন ইজ সিলেক্টেড ইন সেকেন্ড ড্র। আচ্ছা, প্রবাবিলিটি ব্যাপারটা যেহেতু একটু খটোমটো, তাই কোথাও যদি অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গেই বলিস, তাহলে আবার এক্সপ্লেন করে দেবো, সেই শেষে গিয়ে আবার মনে থাকবে না যে কোনটা বুঝতে পারছিলি না। সেকেন্ড ড্রতে ব্লু পেন তুলবো, সেটা ইভেন্ট বি। এইবার কথাটা হলো সেকেন্ড ড্রতে ব্লু পেন তোলার যে প্রবাবিলিটি, মানে আমি যদি সিচুয়েশনটা ভাবি যে সেকেন্ড ড্রতে ব্লু পেন তোলার প্রবাবিলিটি বা ব্যাপারটা কিরকম, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রবাবিলিটি বি, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য রেজাল্ট অফ ফার্স্ট ড্র, তাই না? যদি প্রথম ড্রতে রেড পেন তোলা হয়ে থাকে, রেড পেন মানে দুটো কেস হতে পারে, তো কেস 1 হতে পারে কি রেড পেন ড্রন ইন ফার্স্ট অ্যাটেম্পট, যদি সেটা হয়ে থাকে তাহলে ফার্স্ট ড্র এর পরে বক্সের মধ্যে 9টা রেড পেন আছে এবং 20টা ব্লু পেন আছে, সেক্ষেত্রে probability B is 20/29। 20/29। কিন্তু যদি আমি প্রথমবারে কেস 2, প্রথমবারে যদি আমি ব্লু পেন তুলে থাকি, ব্লু পেন ইন ফার্স্ট অ্যাটেম্পট, তাহলে কিন্তু ফার্স্ট ড্র এর পরে 20/30 এক্স্যাক্টলি 10টা রেড থাকছে এবং
19টা ব্লু থাকছে, সেক্ষেত্রে আমার পিবিটা হয়ে যাবে 19/29। তার মানে দেখা গেল যে কিছু কিছু সিচুয়েশন এমন হতে পারে যেখানে একটা প্রবাবিলিটি ডিপেন্ডস অন সাম কন্ডিশন। এখানে আমরা দেখলাম যে কেস 1 হলে একরকম প্রবাবিলিটি এবং কেস 2 হলে আরেক রকম প্রবাবিলিটি। হ্যাঁ, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তাহলে এই ধরনের যে প্রবাবিলিটি, দ্যাট ইজ কল্ড কন্ডিশনাল probability. Probability which depends on condition, এবং এটাকে লেখা হয় এইভাবে, মাঝখানে দাঁড়ি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে probability B given A। যেমন এইটার ক্ষেত্রে যেটাকে আমি ভাষায় লিখেছি, যে প্রথমবারে যদি রেড পেন ড্র হয় তাহলে প্রবাবিলিটি হচ্ছে 20/29। প্রথমবারে রেড পেন তোলা মানে এই ইভেন্টটা কি এ। হ্যাঁ, তার মানে কি যদি এ ঘটে থাকে তাহলে প্রবাবিলিটি বি হচ্ছে 20/29। তার মানে এটাকে যদি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, মানে এইটা এবং মানে এই লাইনটা এবং এই ব্যাপারটা, এটাকে যদি একবারে লিখতে হয় তাহলে আমাকে প্রবাবিলিটি বি গিভেন এ ইট ইজ 20/29। আর পরের যে কেসটা বলেছিলাম সেটা কি, ব্লু পেন ইজ ড্রন ইন ফার্স্ট অ্যাটেম্প্ট। তার মানে এটাকে আমি প্রথমবারে নীল পেন তোলা হয়েছে মানে এটাকে আমি এ বার লিখতে পারি, মানে রেড তোলা হয়নি আর কি। রেড তোলা হলে এ, রেড তোলা হয়নি অর্থাৎ ব্লু তুলেছি, অর্থাৎ এ বার। এ বারকে অনেক সময় এ সি এভাবেও লেখা হয়। এ সি মানে হলো কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি। তাহলে সেটা কি হবে, প্রবাবিলিটি বি গিভেন এ সি, অর্থাৎ প্রথমবারে রেড তুলিনি ব্লু তুলেছি, সেই প্রবাবিলিটি হচ্ছে কত, 19/29। ঠিক আছে, তাহলে এইবার পরের কোশ্চেনটা হচ্ছে যে এটা তো গেল দুটো কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে বিটা পাওয়ার চান্সটা কত, তাহলে দুটো কেসকে একসঙ্গে করে কম্বাইন করে যেটা হতে পারে সেইটা তাহলে মানে কত কি হবে, তাহলে দুটো কেসকে আমাকে এখানে কনসিডার করতে হবে। তাহলে এবার আমি একটু ইনটুইটিভলি যদি ভাবি, তাহলে আমার তো কেস 1 কেস 2, তাহলে মনে করি ফার্স্ট কেস, সেটা হচ্ছে প্রবাবিলিটি বি গিভেন এ, অর্থাৎ প্রথমবারে লাল তুললে পরের বারে নীল তোলার প্রবাবিলিটি 20/29, কিন্তু প্রথমবারে লাল তোলার প্রবাবিলিটি কত ছিল, 1/3। মানে প্রথমবারে লাল তোলার চান্সটা তোমার 100% নয়, সেটা একটা সার্টেন ফ্র্যাকশন আছে, সেটা হলো 1/3। তাহলে সেটা দিয়ে আমাকে গুণটা করতে হবে। প্রথমবারে লাল পাওয়ার চান্স 1/3 এবং প্রথমবারে লাল পেলে পরের বারে নীল পাওয়ার চান্স 20/29। তাহলে এটা একটা কেস হলো কেস 1। দাঁড়া, চার্জ ফুরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার এরপরের কেসটা হচ্ছে কেস 2। সেখানেও হ্যাঁ, এবার কেস 2টা এরপর ঢুকবে, সেটা হলো প্রথমবারে যদি ব্লু তোলা হয় তখন প্রবাবিলিটি 19/29 মাল্টিপ্লাইড বাই প্রথমবারে ব্লু তোলার প্রবাবিলিটি which is 2/3। এই হচ্ছে আমার সেকেন্ড ড্রতে নীল পেন পাওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, এটা তো আমরা একটু ইনটুইটিভলি লিখলাম, তাহলে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা এরকম হলো, প্রবাবিলিটি বি গিভেন এ ইন্টু পি এ প্লাস probability B given a complementary into AC। ঠিক আছে, এবার এই যে জিনিসটা, এই this thing is nothing but probability B intersection A।
এবং এই জিনিসটা দিস ইজ নাথিং বাট প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টারি। ঠিক আছে, কেননা এখানে এই জিনিসটা ফিজিক্যালি কি মিন করছে, প্রথমবারে মানে এই জিনিসটা ফিজিক্যালি এটাই মিন করছে যে এই ইভেন্টটা ঘটেছে, মানে এটাকে ল্যাঙ্গুয়েজে যদি আমি ভাবি তাহলে ল্যাঙ্গুয়েজ এটাই যে এ হ্যাজ হ্যাপেন্ড প্লাস বি হ্যাজ হ্যাপেন্ড। ঠিক কিনা, এ ঘটেছে এবং বি ঘটেছে, এটা এই প্রবাবিলিটির মানে এটাই। তাহলে এ হ্যাজ হ্যাপেন্ড এবং বি হ্যাজ হ্যাপেন্ড, তার মানেই হচ্ছে এ এবং বি দুটোই একসঙ্গে ঘটেছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এটার ক্ষেত্রেও তাই, মানে এ সি হ্যাজ হ্যাপেন্ড এবং তারপরে বি হ্যাজ হ্যাপেন্ড, তার মানে দুটোই একসঙ্গে ঘটেছে, তার মানে এই ব্যাপারটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টারি। রাইট, তার মানে এখান থেকে আমরা পেলাম কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই জিনিসটা তার মানে প্রবাবিলিটি বি গিভেন এ, এই কন্ডিশনাল প্রবাবিলিটি ইন্টু পি এ, দিস ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ। তার মানে ম্যাথমেটিক্যালি conditional probability can be defined as, আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, সেটাকে একটু একটা আর কি সিস্টেমেটিক্যালি লেখা। প্রবাবিলিটির যত রকম বা সেট থিওরি, ওই ম্যাথস অ্যাডিশনাল থাকলে সেট থিওরি পড়ে তারা, এই যে যত আর কি যে ফর্মুলাগুলো, এগুলো সবই হচ্ছে লজিক্যালি ভেবে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা একটু ম্যাথমেটিক্স দিয়ে লিখছি। আলটিমেটলি এগুলোর কোনো ডেরিভেশন হয় না, কিন্তু এটা পুরোটাই লজিক্যাল থিঙ্কিং, লজিক্যালি ভেবে আমি দেখছি যে এটা এরকম। তো কন্ডিশন, ও সরি এটা সি কেন করলাম, তো তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে এটা। এবং এখান থেকেই আমি I can directly go to Bayes theorem. Bayes theoremটা কি? এই যে B given A, probability B given A into probability A, এটা হচ্ছে কি probability B intersection A। এবার A আর B কে আমি যদি ইন্টারচেঞ্জ করি, তার মানে probability A given B into probability B is equal to probability A intersection B। এবার কথাটা হলো যে অবভিয়াসলি বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি এরা হচ্ছে একই জিনিস, শুধুমাত্র ঘুরিয়ে বলা। তার মানে these two are equal, so we can write probability A given B is equal to PA by PB, PB given A। ঠিক আছে, এই জিনিসটা এটা থিওরেম নয়, থিওরেমের স্টেটমেন্ট আরেকটু জেনারেলাইজড। তবে এই জিনিসটা এটা জাস্ট একটা যে ইকুয়াল টু করে দিয়েছে এরকম নয়। অনেক সময় কি হয়, মানে আমরা তো সবসময় রিয়েল লাইফ ইভেন্ট নিয়ে কাজ করছি, তো রিয়েল লাইফ ইভেন্টে এমন হতেই পারে যে হয়তো বি গিভেন এ এটাই হয়তো সহজে বোঝা যাচ্ছে বা সহজে পাওয়া যাচ্ছে, এ গিভেন বিটা হয়তো ডাইরেক্টলি ক্যালকুলেট করাটা মুশকিল, তখন বেস থিওরেমটা কাজে লাগে। ঠিক আছে, বেস থিওরেম হচ্ছে বেসিক্যালি আর ইন্টার রিলেশন বিটুইন ডিফারেন্ট কন্ডিশনাল প্রবাবিলিটিস, নানান রকম কন্ডিশনাল প্রবাবিলিটি, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন। তো এই যে রিলেশনটা পেলাম, উপর থেকে পেলাম, সেটাকেই আরেকটু জেনারেলাইজ করলে আমরা পাবো বেস থিওরেম। নেক্সট পেজে যাই। সো
Bayes' theorem is stated like this. বলছি আচ্ছা, if the random events AI with probabilities PAI, পজিটিভ, প্রবাবিলিটি তো পজিটিভই হবে, আর mutually exclusive and their union represents the entire sample space S, এটার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। সাপোজ উই হ্যাভ আ সেট অফ র্যান্ডম ইভেন্টস AI, তার প্রবাবিলিটি PAI, এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা তো জানি আমরা, মানে তারা একসঙ্গে ঘটতে পারে না, এবং দেয়ার ইউনিয়ন রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার স্যাম্পল স্পেস S, মানে হচ্ছে প্রত্যেকটা AI কে আমি যদি A1 A2 A3 ইত্যাদি করে AN, মনে কর এনটাই আছে, সবকটাকে যদি একসঙ্গে ধরি তাহলে আমি পুরো স্যাম্পল স্পেসটা পাচ্ছি। তার মানে কি, এটা একটু লম্বা করে বলেছে, অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছে যে ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সহস্টিভ। মিউচুয়ালি এক্সহস্টিভ আগের দিন আলোচনা করেছিলাম। মিউচুয়ালি এক্সহস্টিভের এটাই ডেফিনেশন যে যতগুলো ইভেন্ট আছে সবকটা ইভেন্টকে একসঙ্গে ধরলে যদি পুরো পসিবল সেট, মানে পুরো সেটটা পাওয়া যায়। যেমন একটা কয়েনকে টস করলে একটা হেড পাবো, একটা টেল পাবো, তাহলে হেড একটা ইভেন্ট, টেল একটা ইভেন্ট, এই দুটোকে একসঙ্গে করলেই পুরোটা পাওয়া যাচ্ছে, এর বাইরে আর কিছু হয় না। তো দ্যাট ইজ মিউচুয়ালি এক্সহস্টিভ। তাহলে মিউচুয়ালি এক্সহস্টিভ কথাটাকেই একটু সেন্টেন্স করে লিখেছে। দেন an arbitrary random event B, অন্য যে কোনো একটা ইভেন্ট যেটা কিনা S এর মধ্যেই ঘটছে, এইটা has the probability PB equal to sum over PAI P B given AI, sum over all the events. আচ্ছা, এখানে একটা কথা বলি, অরিজিনাল বেস থিওরেম না এটাই, ঠিক আছে, বেস থিওরেম ফর টু ইভেন্টস, অরিজিনাল বেস থিওরেমটা এটাই। আর এরপর যেটা বললাম সেটা ঠিক অরিজিনাল বেস থিওরেম নয়, এটা হচ্ছে বেস থিওরেমের একটা জেনারেলাইজেশন, ঠিক আছে, ও এটা এটা অ্যাকচুয়ালি বেস থিওরেম নয়। আর এখানে আমরা যেটা লিখলাম এই যে ব্যাপারটা, সেটা আমরা অ্যাকচুয়ালি একটু আগেই ফ্রম ইনটুইশন আমরা করলাম, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে। এই যে
ব্লু পেন পাওয়ার যে মোট প্রবাবিলিটি, কেস 1 কেস 2, কেস 1 এ কি করলাম বি গিভেন এ ইন্টু পি এ, কেস 2 তে কি করলাম বি গিভেন এ বার ইন্টু পি এ বার। তা লক্ষণীয় যে এ এবং এ বার এরা কি, এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এই দুটো অবভিয়াসলি একসঙ্গে ঘটবে না, এবং এরা অবশ্যই মিউচুয়ালি এক্সহস্টিভ, কেননা এ এবং এ বার এই দুটোকে ধরলেই তো মানে এ হচ্ছে এবং এ হচ্ছে না, এই দুটোকে একসঙ্গে করলেই তোর টোটাল স্যাম্পল স্পেসটা তুই পাচ্ছিস। ঠিক আছে, তো এটাই একটা অঙ্ক থেকে আমরা লিখেছিলাম, সেটাকেই আমরা এখন একটা থিওরেমের মতো করে লিখলাম। এটার মানে এটা অ্যাকচুয়ালি মাঝের একটা স্টেপ না লিখেই ব্যাপারটা লিখেছে। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি বি, সেটা নিশ্চয়ই প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ আই, যেখানে আই ফ্রম 1 to n, মানে একটা স্যাম্পল স্পেস আছে এস, তার মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, A1, A2, A3, A4, A5, A6, 6টা ইভেন্ট আছে। 6টা ইভেন্ট কেউ কারোর সঙ্গে কোনো ওভারল্যাপিং নেই, অর্থাৎ এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তারপর 6টা ইভেন্টকে একসঙ্গে অ্যাড করলে পুরো এস পাওয়া যাচ্ছে, অর্থাৎ এরা মিউচুয়ালি এক্সহস্টিভ। এইবার যদি একটা অন্য ইভেন্ট বলা হয় যেটা এস এর মধ্যেই আছে, ধরা যাক এরকম এই, তাহলে তার প্রবাবিলিটিটা কি হবে, অবভিয়াসলি সাম অফ বি ইন্টারসেকশন এ আই, অর্থাৎ এইটুকুর প্রবাবিলিটি, আবার এইটুকুর প্রবাবিলিটি, এটা বি ইন্টারসেকশন এ টু, এইটুকু বি ইন্টারসেকশন এ থ্রি, এ ফোর, এরকম। ঠিক, তারপর এবার এই প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ আই মানে হচ্ছে বি গিভেন এ আই ইন্টু প্রবাবিলিটি এ আই। ঠিক আছে, সো দিস ইজ অ্যাবাউট কন্ডিশনাল প্রবাবিলিটি। এবার আমরা একটা দুটো অঙ্ক করি। অঙ্ক করার আগে আমি জাস্ট অ্যাজ এ রিভিশন পারমুটেশন কম্বিনেশন ব্যাপারটা একটুখানি বলে দিই, কেননা ওইটা লাগবে। পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্টটা তো প্রবাবিলিটিতে প্রতিপদে লাগে। দুটোই হচ্ছে সাজানো, ঠিক আছে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। আমাকে এক সেট জিনিস দেওয়া হয়েছে, সেটাকে আমি সাজাচ্ছি। যদি এই 4টে লেটার দেওয়া হয়েছে এ বি সি ডি, ঠিক আছে, এবার বলা হলো 4টের মধ্যে 3টে করে লেটার নিতে হবে। কত রকম ভাবে লেখা যায়, 4টে থেকে 3টে করে নিয়ে কত রকম ভাবে লেখা যায়। যদি অর্ডার ম্যাটার করে, অর্থাৎ আমি এবিসি লিখলাম নাকি এসিবি লিখলাম, এইটা যদি ম্যাটার করে, অর্থাৎ এটাকে যদি একটা অ্যারেঞ্জমেন্ট বলি, এটাকে যদি আমি আরেকটা অ্যারেঞ্জমেন্ট বলি, ইফ অর্ডার ম্যাটার্স দেন ইট ইজ পারমুটেশন, এবং দ্য অ্যান্সার ইজ 4p3, 4 factorial by 4 minus 3 factorial। আর যদি if order does not matter, অর্থাৎ এ বি সি ডি 3টে করে লেটার, একই কাজ, কিন্তু অর্ডার ম্যাটার করছে না, অর্থাৎ এবিসি আর এসিবি এটা
আলাদা অ্যারেঞ্জমেন্ট নয়, এটা একটাই অ্যারেঞ্জমেন্ট, এটাকে আমি একটাই ধরবো। তাহলে কি হবে, তোর পসিবল অ্যারেঞ্জমেন্টের সংখ্যাটা কমে যাচ্ছে। এখানে এটাকে একটা ধরছি, আবার এটাকে আলাদা আলাদা ধরছিলাম, কিন্তু এখানে আমি এটাকে একই ধরছি, এবং বি এ সি এটাকেও আমি একই অ্যারেঞ্জমেন্ট ধরছি, মানে একটাই ধরছি আমি। তাহলে পসিবল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস কমে যাচ্ছে। ইট ইজ অ্যান্সার ইজ 4c3, এবং কমে যাচ্ছে বাই আ ফ্যাক্টর অফ 3 ফ্যাক্টোরিয়াল। 4p3 যেটা ছিল সেটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। ব্যাপারটা কিছুই নয়, এই তিনটে লেটার তো তিনটে, তো এদেরকে তো 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়, তিনটে লেটারকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 রকম ভাবে সাজানো যায়। তো এই 6টা অ্যারেঞ্জমেন্টকে যেহেতু একটাই ধরা হচ্ছে সেকেন্ড সিচুয়েশনে, তাই জন্য 6 দিয়ে ভাগ করে দেবো, এই হচ্ছে ব্যাপার। Problem 1. A card is drawn from a এটা তো একদমই সহজ, from a shuffled deck. What is the probability that it is black এবং what is the probability that it is red 9? What is the probability that it is a queen of spade? খুব সহজ, বলে ফেল তিনটের অ্যান্সার কি হবে। ওই তাসের হিসাবটা একটু মনে রাখতে হবে, এবং ব্ল্যাক কটা থাকে, রেড কটা থাকে। আরেকবার বল। প্রথমটা 13/52। প্রথমটা 13/52, বেশ। এক নম্বরটা আর দ্বিতীয়টা 1/52 হবে। 1/52, ভালো কথা। 3 নম্বরটা আর তৃতীয়টা 4/52 হবে। 4/52 হবে। আচ্ছা, প্রথমটা কেন 13/52 হবে? এক্সপ্লেন। কারণ ব্ল্যাক কার্ডের সংখ্যা যেহেতু মানে 4টা, একটা মানে স্পেড আর কি, যে মানে 4টা যে ভাগ আছে তার মধ্যে ব্ল্যাক একটা, আর তার সেটা তো 13টাই থাকবে। এটা কি ব্ল্যাক কি একটা? আরেকবার একটু ভেবে বল, কি কি থাকে? ব্ল্যাকটা তো 13টা, তাহলে সেই 13/52 মানে 13/52 প্রথমটা, এই জন্য তো বলছিল না, কিন্তু 13টা কি? স্পেড, ক্লাব, হার্ট, ডায়মন্ড, 4টে স্যুট থাকে, তাই তো? হ্যাঁ। এর মধ্যে হার্ট আর ডায়মন্ড তো রেড থাকে, আর স্পেড আর ক্লাব ব্ল্যাক থাকে। ও তাহলে 26 হবে। তাহলে 50% চান্স। 26। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, দাঁড়া লিখে নি তাহলে, এটা হাফ। বেশ, আচ্ছা, এরপরেরটা তো এরপরেরটা, হ্যাঁ, এবার এরপরটাও ভাব, এটাও কিন্তু ভেবে বলো। রেড দুটো স্যুট আছে, হার্ট আর ডায়মন্ড, তাহলে রেডের 9, তাহলে একটা হবে হার্টের 9 আর একটা হবে ডায়মন্ডের 9, তাই না?
তাহলে দুটো হবে, তাহলে 2/52 হবে। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে কুইন অফ স্পেড, এটাও একটু চারটা কেটে চারটা না, স্পেড বলে দিয়েছে তো, স্পেড। বলা হয়। হ্যাঁ, তাহলে শুধু কুইন হলে 4/52 হতো, কিন্তু স্পেডের কুইন বলেছে, তাহলে স্পেডের কুইন একটাই আছে, তাই না? আমার 1/52 হবে। 1/52 হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, বাকিটা তো বুঝেছিস আশা করি। একটু হিসাবটা খেয়াল করে করতে হবে, যেহেতু যারা তাস প্রচন্ড খেলে তারা তো ফটাফট বলে দেবে, আর কি আমরা যারা খেলি না, মানে আমিও খেলি না, তাদেরকে একটুখানি ভেবে বলতে হবে। আচ্ছা, পরেরটায় যাই। প্রবলেম 2, find the probability of find the probability of drawing আবার তাস 2 kings from a shuffled deck of cards, কিন্তু এবার কন্ডিশন দিয়েছে, ঠিক আছে, দুটো কিং বার করব, এবার একটা ডেক অফ কার্ডস এর 4টে কিং থাকে। আচ্ছা ঠিক আছে, পরে আসছি, কোশ্চেনটা আগে লিখি। ইফ the first card is put back, important, before the second is drawn, যেটা বলছিলাম দুরকম ভাবে তোলা যায়, before the second is drawn। 2 নম্বর হলো if the first card is not put back after being drawn। খুব সুন্দর প্রশ্ন, দুটো কেসই বলে দিয়েছে, দুটো কেসে দুটো প্রবাবিলিটি জানতে চেয়েছে। আচ্ছা, শুরু থেকে শুরু করি। ড্রয়িং 2 কিংস ফ্রম আ শাফল ডেক অফ কার্ডস। শাফল ডেক অফ কার্ডস 52টা কার্ড ইন টোটাল, ক্লাব, স্পেড, হার্ট, ডায়মন্ড। কি যেন হরতন, চিরেতন, রুইতন, ইস্কাপন, এরকম মনে হয় বাংলা নামটা, সরি ক্লাব বানানটা ভুল হয়েছে, ক্লাব। আচ্ছা, প্রত্যেকটা গ্রুপে 13টা করে কার্ড থাকে, 4 তেরং 52, এবং প্রত্যেকটাতেই একটা করে কিং আছে। সাহেব, বিবি, গোলাম, কিং, কুইন, জ্যাক, তারপর 1 থেকে 10। এর মধ্যে 1 নম্বরটাকে এস বলা হয় কায়দা করে, এস হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে 2 থেকে 10, এছাড়া সাহেব, বিবি, গোলাম, কিং, কুইন, জ্যাক। তাহলে দেয়ার আর 4 কিংস, এবং ক্লাব আর স্পেড হচ্ছে ব্ল্যাক, হার্ট এবং ডায়মন্ড এরা হচ্ছে রেড। হৃদয়, হার্ট তো রেড হবেই, তার সঙ্গে ডায়মন্ডটা আবার হার্টের সঙ্গে রিলেটেড, তাই ওটাও রেড। ওকে ফাইন, তাহলে দেয়ার আর 4 কিংস বেসিক্যালি। এবার আমাকে জিজ্ঞাসা করছে, দুবার তাস তোলা হয়েছে, দুটো কিং পাওয়ার প্রবাবিলিটি, কিন্তু এর মধ্যে বিষয় আছে। প্রথম প্রসেসটাতে বলেছে কি, একবার কার্ড তোলা হলো, সেটা আবার ফিরিয়ে দেওয়া হলো, তারপর সেকেন্ড কার্ডটা তোলা হলো। তাহলে আমরা পরপর যাই, তাহলে দুটো ড্র, ঠিক আছে, ড্র 1, ড্র 2। আচ্ছা, প্রথমবারে, আচ্ছা এবার আমরা ইভেন্ট ডিফাইন করি। সাপোজ D1 means king is drawn in first attempt, আর
আর D2 হচ্ছে king is drawn in second attempt. এখন আমি জানতে চাইছি probability D1 intersection D2. ঠিক আছে, আচ্ছা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে যদি যাই, এই অঙ্কগুলো অবশ্য অনেক রকম ভাবেই করা যায়। যেহেতু আমরা একটুকে কন্ডিশনাল প্রবাবিলিটি শিখেছি, তাই কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে এটা এরকম হবে অ্যাকচুয়ালি D2 given D1 into probability D1, এইটা from definition। ঠিক আছে, আচ্ছা এবার প্রথমবার কিং পাওয়ার প্রবাবিলিটি, সেটা অবভিয়াসলি 4/52, কেননা আমাদের 4টে কিং আছে। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড টাইম অর্থাৎ D2 given D1, এই প্রবাবিলিটিটা কেস 1 আর কেস 2, প্রথমবারে বলছে ফার্স্ট কার্ড ফেরত দিয়ে দিয়েছি সেকেন্ড কার্ড তোলার আগে, তার মানে D2 given D1 কিন্তু প্রথম কেসটার জন্য 4/52ই হবে, কেননা আমি কিং কারণ আমি কার্ডটা তুলেছি কিন্তু আবার কার্ডটা ফেরত দিয়ে দিয়েছি, তার মানে আমার সেকেন্ড ড্র, এটা ভালো করে বোঝ, প্রবাবিলিটি D2 given D1, তার মানে কি প্রথমবারে কিং পাওয়া গেছে, এই অবস্থায় সেকেন্ড বারে কিং পাওয়ার প্রবাবিলিটি, যেহেতু আমি কিংটাকে প্রথমবার কিং নাও তুলে থাকতে পারে, কিন্তু যাই আমি তুলে থাকি না কেন সেটা তো আবার আমি ফেরত দিয়ে দিয়েছি, তার মানে সেকেন্ড ড্র এর আগে কার্ডের ডেকটা একদম অরিজিনাল যেমন কার্ডের ডেক হয় তেমনই আছে, তার মানে নিশ্চয়ই D2 given D1টা 4/52ই হবে, কারণ 4টে কিংই আছে আর 52টা কার্ডই আছে, কারণ প্রথমবারে কার্ড তুলে কার্ডটাকে আবার ফেরত দেওয়া হয়েছে। কিন্তু সেকেন্ড বারে কি করেছি, ফার্স্ট কার্ড ইজ নট পুট ব্যাক আফটার বিইং ড্রন, তাহলে এবার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, এবার D2 given D1, তাহলে প্রথমবারে যদি আমি কিংটাকে ড্র করে থাকি সেটাকে আর আমি ফেরত দিইনি, তাহলে সেকেন্ড বারে আমার কিন্তু 3টে কিং আছে এবং 51টা কার্ড আছে। সো D2 given D1 in second situation it will be 3/51. Am I clear? তাহলে সরি, অতএব যেটা আমাকে জানতে চাওয়া হচ্ছে যে দুটো ড্রতেই কিং পাওয়ার প্রবাবিলিটি ইট ইজ ফার্স্ট, প্রথমটার অ্যান্সার হবে 4/52 মাল্টিপ্লাইড বাই 4/52, আর সেকেন্ডটার অ্যান্সার হবে 3/51 multiplied by 4/52। ঠিক আছে, মানে এই জন্যই দেখ অ্যাকচুয়ালি যদি সত্যি কথা ভেবে দেখিস তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিকে আলাদাভাবে এটা মনে হতে পারে যে কন্ডিশনাল প্রবাবিলিটি বলে একটা জিনিস আমি আলাদাভাবে ডিফাইন কেন করছি, কারণ আফটার অল ইন্টারসেকশন কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা কি, প্রবাবিলিটি A ইন্টারসেকশন B ডিভাইডেড বাই PB। হ্যাঁ, তো সেটাকে আবার আলাদা একটা নাম দিয়ে ডিফাইন করার কারণটা কি, কিন্তু আবার ঘটনা হচ্ছে যে এটা তো আফটার অল আমাদের ব্রেন কিভাবে একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করছে, তো আমরা কন্ডিশন হিসাবে ভাবতে আর কি বেশি স্বচ্ছন্দ, এই অঙ্কটার ক্ষেত্রেই যেমন দেখ যে প্রথমবারে একটা জিনিস ঘটে গেছে, এই অবস্থায় দ্বিতীয় আরেকটা জিনিস ঘটার যে চান্স, সেইটা ভাবতে আমাদের বেশি সুবিধা হচ্ছে, রাদার দেন তোকে যদি ফট করে আমি বলতাম যে প্রথম দুটো ড্রতে দুটো কিং পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা ঝট করে উইদাউট
ইউজিং দ্য কনসেপ্ট অফ কন্ডিশনাল প্রবাবিলিটি ঝট করে করতে গেলে কিছু না কিছু কনফিউশন সাধারণত লোকের হয়। তবে অবশ্যই প্রবাবিলিটির অঙ্ক পুরোটাই ডিপেন্ড করে কার অ্যানালিটিক্যাল পাওয়ার কতটা। এরকম অনেকেই আছে তাদের হয়তো এইটা হয়তো ডাইরেক্টলি তারা বলে দিতে পারবে এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু যখন আরেকটু কমপ্লিকেটেড কোশ্চেন থাকবে, হয়তো 4টে ড্র, 5টা ড্র, 10টা ড্র, তখন একটা পয়েন্ট অফ টাইমের পরে দেখা যাবে যে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করলে একদম মাথাকে বেশি চাপ না দিয়েই আর কি অঙ্কটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক করার সময় ওইটা একটু ভালো করে বুঝতে হবে যে এ ইন্টারসেকশন বি আর এ গিভেন বি এই দুটো কিন্তু আলাদা, কনসেপচুয়ালি আলাদা, সেটা বুঝতে হবে। এ গিভেন বি মানে বি ঘটে গেছে আমি জানি, এই অবস্থায় এ হওয়ার মানে এ ঘটছে সেইটা। আর এ ইন্টারসেকশন বি মানে কিন্তু এ আর বি একই সঙ্গে ঘটছে, এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি নয়। এ আর বি দে আর হ্যাপেনিং সাইমালটেনিয়াসলি, দুটোই ঘটছে। আর এ গিভেন বি মানে বি ঘটে গেছে আমাকে আগেই বলে দিয়েছে, সেই অবস্থায় এ হওয়ার যে প্রবাবিলিটি। ঠিক আছে, তো এগুলো যত আর কি কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক করবি তত বুঝবি। তবে আজকে এটা ছুটি এখনই, কারণ সংক্রান্তির একটা ছুটি তোদের ডিউ ছিল, আমি তো সংক্রান্তির দিন ক্লাস টাস নিলাম। আচ্ছা, আমি তোদের একটা প্রবাবিলিটির অ্যাসাইনমেন্ট দেবো, সেটাতে প্রচুর অঙ্ক আছে, ওটা একটু সময় নিয়ে কর। ওটা আমি কোনো ডেডলাইন দিচ্ছি না, ওটা তোরা বাড়িতে কর, আর ওখান থেকেই বেছে বেছে আমি মাঝে মাঝে প্রবাবিলিটির অঙ্ক করাবো পরের ক্লাসগুলোতে। ঠিক আছে, ওটা প্রচুর অঙ্ক আছে, ওটা প্রায়। ম্যাম আজকে হ্যাঁ বল। আমি এই তো এই আজকে শুনতে পাচ্ছি না, পাঠিয়ে দেবো না কি বলছিস? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি পাঠিয়ে দেবো, ঠিক আছে। মানে আজকে হ্যাঁ হ্যাঁ, আমি এই তো ক্লাসটা শেষ হলো এবার পাঠিয়ে দিচ্ছি।